আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকাণ্ডে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ এবার তার নিজের প্রশাসনের জন্য একের পর এক আইনি ও রাজনৈতিক জটিলতা তৈরি করছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে তার ভূমিকার কারণে একটি ফৌজদারি মামলা ঝুঁকির মুখে পড়েছে। আরেকটি মামলায় সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা আইনি খরচ বহনের পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনীত টড ব্ল্যাঞ্চের সেনেট অনুমোদনের সম্ভাবনাও অনিশ্চিত হয়ে উঠেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই জাস্টিস ডিপার্টমেন্টের ওপর নিজের নিয়ন্ত্রণ দৃঢ় করেছেন ট্রাম্প। রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্তের দাবি তোলা থেকে শুরু করে কোনো ক্ষেত্রে তদন্তের গতিপথেও তিনি সরাসরি প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। অথচ দীর্ঘদিন ধরে হোয়াইট হাউস এবং জাস্টিস ডিপার্টমেন্টের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক দূরত্ব বজায় রাখার রীতি রয়েছে, বিশেষ করে ফৌজদারি তদন্তের ক্ষেত্রে। নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, গত সপ্তাহের ঘটনাগুলো সেই হস্তক্ষেপের সম্ভাব্য পরিণতি স্পষ্টভাবে সামনে এনেছে। ট্রাম্প বরাবরই মনে করেন, নির্বাহী বিভাগের প্রধান হিসেবে তার অধীন সব সংস্থার উপর চূড়ান্ত কর্তৃত্ব তার রয়েছে। কিন্তু ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রেসিডেন্টের ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ থেকে দূরে রাখার পেছনে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। ওবামা প্রশাসনের সময় জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে হোয়াইট হাউসের যোগাযোগ সীমিত রাখার নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত আইনজীবী নরম্যান এল আইজেনের মতে, প্রেসিডেন্টরা যখন ডিপার্টমেন্টের কাজে হস্তক্ষেপ করেন তখন সেটি সংস্থাটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে। সাম্প্রতিক সংকটের একটি বড় উদাহরণ সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমিকে ঘিরে চলমান মামলা। গত বুধবার কমির আইনজীবীরা আদালতে নতুন নথি জমা দেন। সেখানে তারা জানান, সমুদ্র সৈকতে ঝিনুক সাজিয়ে লেখা 8647 এর একটি ছবি পোস্ট করার ঘটনায় কমিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। সেই জিজ্ঞাসাবাদের একটি সারসংক্ষেপ দ্রুত এয়ারফোর্স ওয়ানে থাকা ট্রাম্পের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী বিষয়টি প্রেসিডেন্টের বিমানে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছিল এবং ট্রাম্প ব্যক্তিগতভাবে এতে অত্যন্ত আগ্রহী ছিলেন। এমনকি পরবর্তী একটি সংবাদ মাধ্যমের উপস্থিতিতে এজেন্টদের নোট ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। সমস্যা হলো, ওই নোটে তখনও যাচাই না হওয়া এবং স্পর্শকাতর তদন্ত সংক্রান্ত তথ্য থাকার সম্ভাবনা ছিল। কোনো চলমান ফৌজদারি তদন্তের বিস্তারিত তথ্য প্রেসিডেন্টের কাছে এভাবে পৌঁছে দেওয়ার ঘটনা হোয়াইট হাউস ও জাস্টিস ডিপার্টমেন্টের মধ্যে প্রচলিত দূরত্বের বড় ধরনের ব্যত্যয় হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি কমির বিরুদ্ধে তদন্তে ট্রাম্পের ব্যক্তিগত আগ্রহ কতটা গভীর ছিল সে প্রশ্নও সামনে এনেছে। কমি দীর্ঘদিন ধরেই ট্রাম্পের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত। প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিন্তু এখন সেই মামলায় ট্রাম্পের ব্যক্তিগত সম্পৃক্ততাই সরকারের জন্য বিপদ ডেকে আনতে পারে। কমির আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছেন, তাদের মক্কেলের বিরুদ্ধে অভিযোগ আনার পেছনে বৈধ আইনগত উদ্দেশ্যের পরিবর্তে রাজনৈতিক প্রতিশোধ কাজ করেছে। আদালতে যদি তারা প্রমাণ করতে পারেন যে মামলাটি প্রতিশোধমূলকভাবে করা হয়েছে, তাহলে পুরো মামলাই খারিজ হয়ে যেতে পারে। গত সপ্তাহে ট্রাম্পের হস্তক্ষেপের প্রভাব পড়েছে আরও একটি ফৌজদারি মামলাতেও। সেই মামলায় সাবেক অলিম্পিক ক্যানোয়িস্ট ডেভিড হার্নের বিরুদ্ধে লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছিল। ওয়াশিংটনের ইউএস অ্যাটর্নি জেনারেল পিরো গত মাসে হার্নের বিরুদ্ধে অভিযোগ ঘোষণা করার সময়ই স্পষ্ট করেছিলেন বিষয়টি ট্রাম্পের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। একই সঙ্গে তিনি নিজেও মামলাটিকে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছিলেন। কিন্তু শুক্রবার রাতে মামলাটি নাটকীয় মোড় নেয়। আদালতে জমা দেওয়া নথিতে পিরো স্বীকার করেন, ট্রাম্প প্রশাসনের ইন্টেরিয়র ডিপার্টমেন্ট থেকে পাওয়া নতুন তথ্য পর্যালোচনার পর তারা বুঝতে পেরেছেন রিফ্লেক্টিং পুলের আস্তরণের ক্ষতির জন্য ভাঙচুর দায়ী ছিল না, বরং ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণেই সমস্যাটি তৈরি হয়েছিল। অর্থাৎ যে ঘটনার জন্য হার্নকে অভিযুক্ত করা হয়েছিল, তদন্তের নতুন তথ্য সেই অভিযোগের ভিত্তিকে দুর্বল করে দেয়। কিন্তু নিজের প্রশাসনের প্রসিকিউটরের এমন সিদ্ধান্তের পরও ট্রাম্প ভাঙচুরের অভিযোগ থেকে সরে আসেননি। শনিবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি পিরোর সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করেন। 4 দশকের বেশি সময় ধরে পরিচিত এবং অভিজ্ঞ প্রসিকিউটর পিরো কি ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছেন সেটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই মন্তব্য সরকারের জন্য নতুন আইনি ঝুঁকি তৈরি করতে পারে।
হার্নের আইনজীবীরা এখনও তাদের পরবর্তী পদক্ষেপ প্রকাশ করেননি। তবে মামলাটি ভেঙে পড়া এবং তারপরও প্রেসিডেন্টের প্রকাশ্যে বক্তব্য তাদের সামনে নতুন আইনি যুক্তি দাঁড় করানোর সুযোগ তৈরি করেছে। তারা দাবি করতে পারেন মামলাটি হয়রানিমূলক, ভিত্তিহীন অথবা অসৎ উদ্দেশ্যে করা হয়েছিল। এ ধরনের দাবি আদালতে সফল হলে জেনিন পিরোর জন্য এটি হবে ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে আরেকটি বড় ধাক্কা। এর আগেও 6 ডেমোক্রেটিক আইন প্রণেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। সামরিক বাহিনীর সদস্যদের অবৈধ নির্দেশ অমান্য করার দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে একটি ভিডিও প্রকাশের পর ওই আইন প্রণেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। হার্নের মামলায় আদালত যদি সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে নিজের পক্ষে নিয়োগ করা আইনজীবীদের ব্যয়ও সরকারের কাছে থেকে ফেরত চাওয়ার সুযোগ পেতে পারেন তিনি। জাস্টিস ডিপার্টমেন্টে ট্রাম্পের সরাসরি সম্পৃক্ততার প্রভাব শুধু ফৌজদারি মামলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনীত প্রার্থী টড ব্ল্যাঞ্চের সেনেট অনুমোদনের পথেও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্ল্যাঞ্চের আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন। গত সপ্তাহের শেষ দিকে মনে হচ্ছিল তার নিয়োগের পথে সবচেয়ে বড় বাধা দূর হতে চলেছে। টেক্সাসের রিপাবলিকান সেনেটর জন কর্নিন এবং নর্থ ক্যারোলাইনার সেনেটর থম টিলিসের উদ্বেগ কমাতে সক্ষম হয়েছিলেন তিনি। 2 সেনেটর আপত্তিকর কেন্দ্রে ছিল $1.8 বিলিয়ন একটি ক্ষতিপূরণ তহবিল এবং ট্রাম্পের জন্য বিশেষ ব্যক্তিগত কর সুরক্ষার ব্যবস্থা। ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা প্রত্যাহারের সমঝোতা থেকে চলতি বছরের বসন্তে এসব বিষয়ের সামনে আসে। কিন্তু ব্ল্যাঞ্চ যখন সেনেটরদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, তখন ট্রাম্পের একের পর এক পরস্পর বিরোধী বক্তব্য আবার পুরো প্রক্রিয়াকে অনিশ্চিত করে তোলে। শুক্রবার ব্ল্যাঞ্চের মনোনয়ন প্রত্যাহারের আগের হুমকি থেকে কিছুটা সরে আসেন ট্রাম্প। একই সঙ্গে তিনি ওই ক্ষতিপূরণ তহবিল তৈরির প্রতি আবারও সমর্থন জানান। অথচ ব্ল্যাঞ্চ এরই মধ্যে সেনেটরদের জানিয়েছিলেন তহবিলের পরিকল্পনা বাতিল হয়ে গেছে। পরদিন শনিবার পরিস্থিতি আরও জটিল হয়। ট্রাম্প ঘোষণা করেন সেনেট যদি ব্ল্যাঞ্চকে অনুমোদন না দেয়, তাহলে তিনি আবার ওই তহবিল চালু করবেন। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটলের হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও এই অর্থ ব্যবহার করা হতে পারে। ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের প্রকাশ্যেই হতাশা জানান সেনেটর টিলিস। তার বক্তব্য অনুযায়ী ব্ল্যাঞ্চকে তিনি অ্যাটর্নি জেনারেল হওয়ার যোগ্য মনে করেন, কিন্তু প্রেসিডেন্টের অবস্থান পরিবর্তনের কারণে তার অনুমোদন আটকে যেতে পারে। সেনেট গ্রীষ্মকালীন বিরতিতে যাওয়ার আগে মঙ্গলবারের মধ্যে সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রোববার গভীর রাতে পরিস্থিতির নতুন অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়। ব্ল্যাঞ্চ 2টি নথি প্রকাশ করেন। প্রথমটি ছিল তার স্বাক্ষরিত একটি স্মারক, যেখানে জাস্টিস ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ তহবিল তৈরির নির্দেশ প্রত্যাহার করছে বলে জানানো হয়। দ্বিতীয়টি ছিল স্বাক্ষরবিহীন একটি বিবৃতি, যেখানে ট্রাম্পের কর সুরক্ষার শর্তগুলো আরও স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে। ব্ল্যাঞ্চ জানান সেনেটরদের সঙ্গে আন্তরিক আলোচনার ভিত্তিতে এই নথি 2টি তৈরি হয়েছে। তবে সোমবার সকাল পর্যন্ত এই নতুন ব্যবস্থার বিষয়ে ট্রাম্প প্রকাশ্যে কোনো অবস্থান জানাননি। গত এক সপ্তাহের ঘটনাগুলো তাই জাস্টিস ডিপার্টমেন্টের ট্রাম্পের প্রভাব বিস্তারে একটি বড় রাজনৈতিক ও আইনি দ্বন্দ্ব সামনে এনেছে। প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে সংস্থাটিকে নিজের নীতিগত ও রাজনৈতিক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চাইছেন। কিন্তু চলমান তদন্ত মামলায় তার প্রকাশ্য মন্তব্য এবং সরাসরি সম্পৃক্ততা উল্টো প্রসিকিউটরদের অবস্থান দুর্বল করার ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে সেই হস্তক্ষেপ এখন তার নিজের পছন্দের ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল করার পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রশ্ন উঠছে, জাস্টিস ডিপার্টমেন্টের উপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে চেষ্টা ট্রাম্প করছেন, সেটি শেষ পর্যন্ত তার প্রশাসনের আইনগত লক্ষ্য অর্জনের সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে উঠছে কিনা।